শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাচ্ছেন নিম্ন আয়ের ৩৬ লাখ পরিবার। প্রতিটি পরিবারকে দেয়া হবে ২৫০০ টাকা। এজন্য সরকারের মোট ৯৩০ কোটি টাকা ব্যয় হবে। এই সহায়তা পাওয়ার তালিকায় করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের প্রায় ৩৫ লাখ পরিবার রয়েছে। এছাড়া সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ লাখ কৃষক পরিবার ৫,০০০ টাকা করে পাবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম বার্তা সংস্থা বাসুসকে এসব তথ্য জানিয়েছেন। বাসুস জানিয়েছে, ৪ এপ্রিলের ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ে দেশের ৩৬টি জেলার ১ লাখ কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। করোনার কারণে কর্মহীন এবং ক্ষতিগ্রস্ত এসব কৃষককে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়। তালিকাটি চূড়ান্ত হলে প্রয়োজনীয় অর্থের পরিমাণ কম বা বেশি হতে পারে। অন্যদিকে বিগত ২০১৯-২০ অর্থবছরে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে যাচাই বাছাই করে প্রায় ৩৫ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছিল। কারিগরি ত্রুটির কারণে ৩ কার্যদিবস বন্ধ থাকার পর গতকাল থেকে স্বল্প পরিসরে আন্তঃব্যাংকে অনলাইনে চেক নিষ্পত্তি শুরু হয়েছে। সেই সঙ্গে এখনও অনেক ব্যাংকে ইলেকট্রনিক মাধ্যমে লেনদেন করা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক থেকে সমস্যার সমাধান হয়েছে এমনটা জানানো হলেও শাখা পর্যায়ের ব্যাংকগুলো বলছে স্বাভাবিক গতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করা যাচ্ছে না। অনলাইনে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হয় বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে। প্রতিদিন গড়ে এর মাধ্যমে ১১,০০০ কোটি টাকার বেশি লেনদেন হয়ে থাকে। এতে গ্রাহকের চেক, পে অর্ডার সহ অন্যান্য লেনদেন নিষ্পত্তি হয়। এছাড়াও গ্রাহকরা বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক ব্যবহার করেও এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠিয়ে থাকেন। এর মাধ্যমে প্রতিদিন লেনদেন হয় প্রায় ২,০০০ কোটি টাকা। গত ১৩ এপ্রিল থেকে অর্থ লেনদেনের এই দুটি প্রধান মাধ্যমই অকার্যকর হয়ে পড়ে এক রকমের। একই সঙ্গে অকার্যকর হয়ে যায় আন্তঃব্যাংক রেপো এবং কলমানি লেনদেনের মডিউলও। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, কঠোর বিধিনিষেধ চলাকালে ব্যাংক চালু থাকা নিয়ে সিদ্ধান্তহীনতার কারণে লেনদেন ব্যবস্থায় এমন সংকট দেখা দিয়েছিল। হ্যাঁ, পুরোপুরি স্বাভাবিক। ওনাদের কাছে তথ্য নিয়েই বললাম। এখন যদি ব্যাংকের ব্রাঞ্চ লেভেলে যদি এটা বলে, তাহলে আমার তো কিছু করার নাই। আমি দেখি, আমি আবার কথা বলবো দরকার হলে। অনলাইনে চেক নিষ্পত্তি গ্রাহকের দুর্ভোগ কতটা কমলো সেই বিষয় নিয়ে আলাপে আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন বিআইবিএমের অধ্যাপক এবং পরিচালক ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি, এবং সেই সঙ্গে সোনালী ব্যাংক থেকে এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আশা করছি দেখতে পাবো দুজনকেই জি বড় পর্দায়। ডক্টর ব্যানার্জি, আপনাকে স্বাগত। আপনি রয়েছেন আমাদের সঙ্গে, সহকর্মী আরিফুর রহমান রয়েছেন আজকে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে। তার কাছ থেকে আজকের অবস্থা সম্পর্কে একটু জেনে আসি। আরিফ, অনলাইনে তো চেক নিষ্পত্তি শুরু হয়েছে এমনটা আমরা দর্শকদেরকে জানালাম, কিন্তু সেটি স্বল্প পরিসরে। সেবার মান নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে, পুরো দমে সেটি কেন চালু করা যাচ্ছে না? ব্যাংকাররা কি বলছেন? বলছেন যে আমরা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। বেশ কটি ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা বলছেন যে তারা ঠিকঠাক মতো কাজ করতে পারছেন, আর কোনো কোনো ব্যাংকাররা বলছেন যে তারা এখন পর্যন্ত কাজ করতে পারছে না। তাদেরকে বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজকে সন্ধ্যার মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তবে যারা কাজ করতে পারছেন এই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বা ইএফটি ব্যবহার করে, তারাও কিন্তু ধীর গতিতে পারছেন, এবং সেটি আংশিকভাবে। এবং তারা নাম না প্রকাশ করার শর্তে এবং অনানুষ্ঠানিকভাবে যেটি জানিয়েছেন যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক ধরনের নির্দেশনা বা সতর্কবার্তা দেওয়া হয়েছে, আন্তঃব্যাংক লেনদেন করা যাবে, কিন্তু সেক্ষেত্রে এই অনলাইন মাধ্যম ব্যবহার করে গ্রাহকের সাথে কোনো লেনদেন করতে নিষেধ করা হয়েছে। কেননা তাদের পক্ষ থেকে বলা হয়েছে এখনও যেহেতু পুরো স্বয়ংক্রিয় ব্যবস্থাটি পুরোপুরিভাবে চালু হয়নি, সেক্ষেত্রে তারা এই সতর্কবার্তাটি জারি রেখেছে। অর্থাৎ এই নির্দেশনার মাধ্যমে কিন্তু এক ধরনের স্বীকারোক্তিও যে এই পুরো ব্যবস্থাটি এখন পর্যন্ত পুরোপুরি কার্যকর হয়নি। এবং আপনি বলেছিলেন যে 13 তারিখের পর থেকে এই ঝামেলাটি তৈরি হচ্ছিল। আর আপনি দর্শকদের যে শেষ যে তথ্যটি দিয়েছিলেন যে লকডাউনে ব্যাংক চালু থাকবে কিনা, এইরকম একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে এই সংকটে তৈরি হয়েছিল। এই বিষয়ে আমরা যারা ব্যাংকের তথ্য প্রযুক্তি খাতে কাজ করে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এইরকম আসলে হবার কোনো সুযোগ নেই, যেহেতু লকডাউন হলেও স্বাভাবিক যে সশরীর ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও অনলাইনের মাধ্যমে কিন্তু ব্যাংকিং কার্যক্রম সচল থাকার কথা শুরু থেকেই ছিল। সেক্ষেত্রে কিন্তু এই অনলাইন মাধ্যম বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক যেটি কথা, সেটি আসলে এরকম বিকল হবার বা অকার্যকর হয়ে যাবার সুযোগটি আসলে থাকবার কোনো সুযোগ ছিল না। সেক্ষেত্রে আসলে কেন এটি হলো সেটি তারা খতিয়ে দেখবার জন্য
জন্য আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আরেকটি সংকট তৈরি হয়েছে এর মাধ্যমে, যে বিভিন্ন ব্যাংকের থেকে অটো ডেবিট যে নির্দেশনা দেওয়া থাকে, সেক্ষেত্রে এক ব্যাংকের মাধ্যমে অন্য ব্যাংকে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের যে পরিশোধ বা ডিপিএস এর যে টাকা পরিশোধ করতে হয়, সেটি কিন্তু দেরি হয়ে গেছে এবং সে কারণে বিভিন্ন ব্যাংক থেকে কিন্তু গ্রাহকের উপর নির্দিষ্ট হারে নির্ধারিত সময়ে যে টাকা জমা হয়নি, সে কারণে সুদ চার্জ করা হয়েছে এরই মধ্যে। তবে আমি বিভিন্ন ব্যাংকের এমডিদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু স্বয়ংক্রিয় মাধ্যমে এটি চালু হয়, অর্থাৎ নির্ধারিত সময় নির্দিষ্ট অঙ্কের টাকা জমা না থাকলে সুদ ধার্য হয়, সেক্ষেত্রে এটি ধার্য হয়েছে স্বয়ংক্রিয়ভাবে। তবে যেহেতু এটি গ্রাহকের কোনো দোষ নেই, সেহেতু এটি তারা আবার সমন্বয় করবেন, অর্থাৎ গ্রাহককে বাড়তি কোনো সুদ কিন্তু গুনতে হবে না। এই যে EFTN এর যে ঝামেলাটি তৈরি হলো, এর মাধ্যমে গ্রাহককে কোনো ভোগান্তি করতে হবে না। জি আরিফ, অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের সহকর্মী আরিফুর রহমান বেশ কিছু সমস্যার কথাও কিন্তু বলছিলেন, যে এই যে ব্যাংকিং যে অনলাইনে চেক যে নিষ্পত্তির বিষয়গুলো, সেগুলো যদি পরিপূর্ণভাবে বা পুরোপুরি যদি চালু করা না যায়, তাহলে অনেক ধরনের সমস্যা হচ্ছে গ্রাহকদের এন্ডে। ব্যাংকিং লেনদেনে এই বিষয়টির কারণে কি কি ধরনের সমস্যা হচ্ছে, আপনি কোনো কিছু আর যুক্ত করতে পারেন কিনা? ধন্যবাদ বাবু। আমার কাছে মনে হয় আপনার সহকর্মী চমৎকারভাবে সমাধানের কথা বলে দিয়েছেন, এবং আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং আমাদের কমার্শিয়াল ব্যাংক যে ভেরি পজিটিভলি চিন্তা করে, সেটা তো উনি বলছেন যে এটা যেহেতু গ্রাহকদের কোনো দোষ না, ওটা স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে হয়েছে, এটা অটোমেটিকলি সমাধান ব্যাংকগুলো করবে। এবং বাংলাদেশ ব্যাংক তো সবসময় এসব ব্যাপারে পজিটিভ, এবং বাংলাদেশ ব্যাংক কত দ্রুততার সাথে এইসব বিষয়গুলো চিন্তা করে, সেটা আমরা আগে থেকেও দেখেছি। যে স্টিমুলাস প্যাকেজ হতে শুরু করে যে কত স্মার্টলি, কত কুইকলি ওনারা সমাধানগুলো করছে। অতএব এখানে কারো দুশ্চিন্তা করার কারণ নেই, ব্যাংক এবং আমাদের কাস্টমার কারো দুশ্চিন্তা করার কারণ নেই। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ আমাদের যে সেন্ট্রাল ব্যাংক সবসময় লিডারশিপ নিয়ে থাকেন, অত্যন্ত চমৎকারভাবে এবং কুইকলি সেটা করবেন। আমি মনে করি কোনো দুশ্চিন্তার বিষয় এখানে নেই আর কি। জি, আমরা জানি যে আসলে সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় 12-13 হাজার কোটি টাকার মতো লেনদেন হয়, ETF-এ 2,000 কোটি টাকা এবং সেই সঙ্গে চেক নিষ্পত্তি গড়ে প্রতিদিন প্রায় 11,000 কোটি টাকার মতো হয়। এটি যদি আংশিক গতিতে চলে, তাহলে এমনিতেই তো ব্যাংকিং কার্যক্রমের সময়সীমা, কঠোর বিধিনিষেধের সময় কমিয়ে আনা হয়েছে। যদি এই বিষয়গুলো পুরোপুরিভাবে কাজ না করে, সেক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থা স্বাভাবিক রাখতে কি হিমশিম বা জটিলতা কি তৈরি হতে পারে বলে মনে করেন কিনা? না, এখানে হিমশিম বা জটিলতা কোনো কিছুই হবে না। ভেরি স্মার্টলি এগুলো হ্যান্ডেল করা হবে। প্রবলেম হতেই পারে, যে কোনো ইস্যুতে যে কোনো সিস্টেম একটু প্রবলেম হতেই পারে। যেহেতু আমাদের সেন্ট্রাল ব্যাংক অ্যাজ ওয়েল এজ আমাদের কমার্শিয়াল ব্যাংক ভেরি পজিটিভলি এবং সহযোগী মানসিকতা নিয়ে ওনারা কাজ করছেন, অতএব কাস্টমারদেরকে আমার উপলব্ধি যেটুকু বলে যে কোনো দুশ্চিন্তার কারণ নেই। যখনই যা প্রয়োজন হবে আমাদের টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টর, সেই ইস্যুসগুলো ওনারা ভেরি পজিটিভলি দেখবেন। জি, আমরা মূল কারণ যেটি জানি, যে সেন্ট্রাল ব্যাংক থেকে বলা হয়েছিল যে যেহেতু কঠোর বিধিনিষেধে ব্যাংক চালু থাকবে কি থাকবে না, সেই নির্দেশনা প্রপারলি ছিল না, যে কারণে সিস্টেমকে আগে থেকে বলে দেওয়ার কারণে এই বিষয়টি ঝামেলা হচ্ছিল। তো এখন তো 3 থেকে 4 কার্যদিবস পার হয়ে গেল, কিন্তু এখনও কোনো শাখা থেকে বলা হচ্ছে তারা চেক নিষ্পত্তি পরিপূর্ণভাবে অনেকে করতে পারছেন না, বা অনেকে ETF ফান্ডের কাজ, যেটি ট্রান্সফারের কাজ, সেটি করতে পারছেন না। মানে বাংলাদেশ ব্যাংক থেকে সমস্ত কিছু নির্দেশনা ওকে করার পরেও কেন এখন সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে, বা এত সময় কেন লাগছে পুরো সিস্টেমটি ফুললি রান করতে? বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে সেটাই আমাদেরকে ধরে নিতে হবে। বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে সেটাই আমাদের গ্রহণযোগ্য ভাষ্য। হয়তো আপনি যেটা বললেন, হয়তো 2-1টা ব্রাঞ্চে হয়তো নিজস্ব কারণে হয়তো কোনো প্রবলেম হতে পারে, বাট এটা সিস্টেমের কোনো প্রবলেমের হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। জি অবশ্যই। আর সমন্বয়ের কথা জানতে চাচ্ছেন অনেক গ্রাহকই, অনেক গ্রাহকের আসলে বাড়তি চার্জ আরোপ হয়ে গিয়েছে, কারণ তার DPS এর টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আসলে জমা হয়নি নির্ধারিত সময়। এক্ষেত্রে সমন্বয় কেমন সময় লাগতে পারে? সেটাও আপনার সহকর্মী বলে দিচ্ছিল, যে ব্যাংকিং সেক্টর বলে দিয়েছে যেহেতু এটা কাস্টমারদের কোনো নিজস্ব ইচ্ছাতে করা হয়নি, অতএব ওনারা যথাসময় এটা সমন্বয় করে ফেলবেন। সেটা আপনার সহকর্মী যিনি ব্যাংক থেকে বলছিলেন, নিজেই বলছিলেন। জি, ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি, অসংখ্য ধন্যবাদ তালিকাতে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি, BIBM এর তিনি অধ্যাপক এবং পরিচালক। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি টালিখাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়।
ধান সংকটে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের বেশিরভাগ মিল এবং চাতাল বন্ধ রয়েছে। গত এক মাস ধরে খাজানগর থেকে চাল সরবরাহ কমে অর্ধেকেরও নিচে নেমে গেছে। নতুন ধান আসা শুরু হলে আবারও সরব হবে মিলগুলো, সেই সঙ্গে চালের দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন মালিকরা। দেশের অন্যতম বড় চাল মোকাম কুষ্টিয়ার খাজানগরে। এখানকার চাল ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের অনেক জেলার চাহিদা মেটায়। হাস্কিং ও অটো মিল মিলিয়ে প্রায় 4 শতাধিক চালের মিল রয়েছে এই মোকামে। তবে ধান সংকটে এখানকার বেশিরভাগ মিল ও চাতাল বন্ধ প্রায় মাস জুড়ে। ফাঁকা পড়ে আছে চাতাল ও গোডাউন। যে দু একটি মিল চালু রয়েছে তাদেরও উৎপাদন চলছে ধীর গতিতে। ফলে বাজারে চালের দামও বেড়েছে কয়েক টাকা। এক মাস ধরে বন্ধ, আমাদের সাথে লেবার ছুটি দিচ্ছি, লেবার চলে গেছে বাসায়। ধানের বাজার একটু বেশি, তারপরে নিয়ে আসে দেখি কি অবস্থা দাঁড়ায়। বড় মৌসুমে হাওর অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে, তবে দাম বেশি হওয়ায় মিল মালিকরা তা কিনছেন না। কয়েক বছরের মধ্যে এবারই বেশি ধান সংকটে পড়েছেন মিল মালিকরা। দফায় দফায় কিন্তু ধানের দাম বৃদ্ধি হয়েছে, যার কারণে চাউলের দামটা কিছুটা বৃদ্ধি হয়েছে। যখন 60% ধান কৃষকের কাটা শুরু করবে তখন কিন্তু পর্যায়ক্রমে 2 টাকা 3 টাকা চালের দাম এভাবেই কমে যাবে। নতুন ধান বাজারে আসলে সংকটের সমাধান হবে বলে আশা করছেন মালিকরা। হাওর অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে, সেখানে কিছু ধান আমাদের এলাকায় এসেছে, কিন্তু আমাদের এলাকায় কেবল সবেমাত্র শুরু হয়েছে, কিন্তু সেই সব ধান এখনও কোনো মিল মালিক হাতে পায়নি। হয়তোবা অ্যাভেলেবেল ধান উঠতে 15 দিন সময় লাগবে আমার। আবহাওয়া আরও 10 থেকে 15 দিন অনুকূলে থাকলে ধান উৎপাদন বাড়ার পাশাপাশি চালের দাম কমবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে ধানের চাষ হচ্ছে। আশা করি এই এক সপ্তাহের ভিতরে ধান আমদানি হয়ে যাবে, আমরা ইউনিটগুলো পরিপূর্ণভাবে চালাতে পারব। প্রতিদিন কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে, যেখানে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় 100 থেকে 150 ট্রাক চাল যেত, সেখানে এখন গড়ে 50 ট্রাক চালও যাচ্ছে না। নতুন ধান আসলে আগামী মাসের শুরুতে আবার চাল উৎপাদন বাড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। এবারে এক নজরে দেখে নিচ্ছি রাজধানীর বাজারে নিত্যপণ্যের দরদাম। টিসিবি প্রতিদিন বাজার তদারকি করে থাকে, সেই সূত্র ধরে এখানে বাজার দর উপস্থাপন করা হলো। দেখতে পাচ্ছি বড় পর্দায় সেটি হচ্ছে চালের দর, যেটি বলা হচ্ছে নাজির শাইল, সেটি কেজি প্রতি 65 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রাজধানীতে। সেই সঙ্গে পেঁয়াজ যেটি দেশি, সেটি 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে রাজধানীতে। মসুর ডাল দেশি কেজি প্রতি বিক্রি হচ্ছে 105 টাকায়, যেটি কয়েকদিন আগে আমরা দেখেছিলাম 110 টাকায় আসলে বাজারে বিক্রি হচ্ছিল, সেটি খানিকটা দর কমেছে বলতেই হচ্ছে। চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকা, এটি নির্ধারিত দর, এবং খেজুর প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 700 টাকা। এটি মানভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে। সোমবার ঢাকা থেকে 4টি দেশে মোট 20টি বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে। বিশেষ ফ্লাইট পরিচালনার প্রথম দিনে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হলেও রোববার থেকেই সব শিডিউল অনুযায়ী ঢাকা ছেড়ে যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ছাড়াও সৌদিয়া এয়ারলাইন্স, ওমান এয়ার, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ইতিহাদ এবং এয়ার আরাবিয়া, আবুধাবি, ফ্লাই দুবাই ফ্লাইট পরিচালনা করছে। তবে বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র প্রবাসী শ্রমিকরাই যেতে পারছেন। জানা গেছে আগামীকাল বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশ্যে যেতে পারে। গত 17 এপ্রিল থেকে 4 দেশে প্রবাসীদের কাজে ফেরাতে ফ্লাইট পরিচালনা করছে 11টি এয়ারলাইন্স। দেশ 4টি হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কাতার। এই তালিকায় সিঙ্গাপুরের নাম থাকলেও এখনও পর্যন্ত সিঙ্গাপুর কোনো ফ্লাইট পরিচালনা হয়নি। দেশের শিল্প অধ্যুষিত 6টি এলাকায় করোনার কারণে 630টি কারখানা বন্ধ রয়েছে। এই 6টি এলাকা হলো আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ এবং খুলনা। এসব অঞ্চলে মোট কারখানা রয়েছে 7,982টি। 6টি শিল্প এলাকায় শুধু পোশাক খাতের কারখানা রয়েছে 2,386টি। এই খাতেরই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বস্ত্র শিল্পের কারখানা রয়েছে 315টি। এছাড়া বেবজার আওতায় রয়েছে বস্ত্র এবং পোশাক খাতের কারখানা। শিল্প পুলিশের পরিসংখ্যান বলছে 6 শিল্প এলাকায় মোট 7,982টির মধ্যে পোশাক খাত কেন্দ্রিক মোট কারখানার সংখ্যা 2,701টি। বিজিএমইএ, বিকেএমইএ এবং বেবজার আওতাভুক্ত বস্ত্র এবং পোশাক কারখানার বাইরে চামড়াজাত পণ্য, আসবাব, মোবাইল ফোন, ওষুধসহ সব মিলিয়ে অন্যান্য কারখানা রয়েছে 4,816টি। তথ্য বলছে গত বছরের মার্চে করোনা শনাক্তের পর করোনাকালে কারখানাগুলো বন্ধ হয়েছে। দুপুর 12:30টায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। জানিয়ে দিচ্ছি বাজারের পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইট যেটি বলছে আজকে দিন শেষে দেখতে পাচ্ছি লেনদেন হয়েছে
697 কোটি 29 লাখ টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। হাতবদল হওয়া শেয়ারগুলোর মধ্যে আজকে দর বেড়েছে দেখতে পাচ্ছি 126টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। অন্যদিকে দর কমেছে 152টি কোম্পানির, অপরিবর্তিত রয়েছে 68টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। আজকে সকালে লেনদেন শুরু হওয়ার পর রেখা যেটি দেখতে পাচ্ছি আমরা সূচক, সেই সূচকের রেখা যেটি বলছে 10টা 20-এর দিকে কিন্তু মার্কেটে কিন্তু বেশ খানিকটা সূচকের পতন হয়েছিল। তারপর থেকে কিন্তু সূচক আবার বাড়তে শুরু করে এবং তারপর থেকে কমবাড়ার মধ্য দিয়ে এগিয়েছে, কিন্তু 10:30টার দিকে মানে 10টা 20-এর দিকে আমরা দেখেছি যে সূচকের আসলে বেশ খানিকটা পতন হয়েছিল বাজারে। এবং গতকালকে কিন্তু দেখছিলাম যে আমরা 21 পয়েন্টের মতো দিন শেষে যুক্ত হয়েছিল মার্কেটে। আজকেও কিন্তু ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সব মিলিয়ে দেখতে পাচ্ছি 16 পয়েন্টের মতো 18 পয়েন্টের মতো যুক্ত হয়েছে দিন শেষে ডিএসসি এক্সে। ডিএসসি এস যেটি সূর্যের সূচক সেখানে 4 পয়েন্টের কিছু বেশি এবং ডিএসসি 30 যেটি সেখানে 6 পয়েন্টের কিছু বেশি যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। দর্শক, ঢাকার পুঁজিবাজার টপ 20 তালিকা সেটি এবারে এক নজর দেখে নিচ্ছি। টপ 20 তালিকায় আজকে প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো। সেখানে দেখতে পাচ্ছি যেটি 81 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছে আজকে বাজারে, সেটি গতকালকে মতোই দর রয়েছে, গতকালকের চেয়ে খানিকটা বেড়েছে দর। বিডি ফাইন্যান্স 2 নম্বরে রয়েছে, সেটি লেনদেন হয়েছে 34 টাকা 60 পয়সায় ঢাকার পুঁজিবাজারে। এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স সবশেষ লেনদেন হয়েছে 32 টাকায়। ব্যাট বিসি 522 টাকা 90 পয়সায় লেনদেন হয়েছে সবশেষ ঢাকার পুঁজিবাজারে, যেটি গতকালকের দরও ঠিক একই রকম ছিল, দর অপরিবর্তিত অবস্থায় লেনদেন শেষ হয়েছে। লাফার্জ হোলসিম দেখতে পাচ্ছি 55 টাকা 50 পয়সায় শেষ করেছে লেনদেন। রবি টেলিকম অপারেটর সেটির লেনদেন শেষ হয়েছে এই শেয়ারটি 44 টাকা 60 পয়সায়। তারপর দেখতে পাচ্ছি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সেটি 67 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে ঢাকার পুঁজিবাজারে। সেই সঙ্গে বেক্সিমকো ফার্মা 100 দেখতে পাচ্ছি 81 টাকা 90 পয়সায় লেনদেন শেষ হয়েছে, যেটি গতকালকের চেয়ে খানিকটা কম দরে লেনদেন শেষ করেছে। এরপর দেখতে পাচ্ছি আমরা নিটল ইন্স্যুরেন্স খুব সম্ভবত 57 টাকায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে, যেটি গতকালকের চেয়ে খানিকটা হলেও দর বেড়েছে। সোনার বাংলা ইন্স্যুরেন্স, বেশ কয়েকটি বিমা খাতের প্রতিষ্ঠান আজকে টপ 20-তে রয়েছে, 68 টাকা 90 পয়সা লেনদেন শেষ হয়েছে। সামিট পাওয়ার 42 টাকা 70 পয়সায়। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স শেষ হয়েছে 46 টাকা 50 পয়সায়। দর্শক, এই ছিল ঢাকার পুঁজিবাজারের আজকের খবরাখবর আমার কাছে। চলে যাচ্ছি পরের খবরে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে কোয়ারেন্টিন মুক্ত ভ্রমণ চালু হয়েছে। সোমবার 1 বছরেরও বেশি সময় পর দুই দেশের নাগরিকদের মধ্যে এমন বাধামুক্ত ভ্রমণ ব্যবস্থা চালু হলো। সীমান্তে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দুটি দেশই করোনা নিয়ন্ত্রণে রেখেছিল। এখন দুই দেশের নাগরিকরা বিমানবন্দরে কোয়ারেন্টিনে না থেকে অবাধে চলাচল করতে পারবে। নতুন এই সিদ্ধান্তের পর আজ হাজারো মানুষ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যাতায়াত করবে বলে ধারণা করা হচ্ছে। এখন কান্তাস, জেস্টার এবং এয়ার নিউজিল্যান্ডের এই রুটে চলাচল করবে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে গত বছরের মার্চে করোনা ঠেকাতে তাদের সীমান্ত বন্ধ করেছিল। বিলাসবহুল বিদ্যুৎ চালিত নতুন গাড়ি ইকিউএস নিয়ে এসেছে মার্সিডিজ বেঞ্জ। ইকিউএস হচ্ছে প্রথম মার্সিডিজ যা শুধুই বিদ্যুৎ চালিত গাড়ি হিসাবে নকশা করা হয়েছে। প্রচলিত গাড়ির মতো ড্যাশবোর্ড নেই এই গাড়িতে। এর বদলে রয়েছে বিশাল টাচ স্ক্রিন প্যানেল, যার মাধ্যমে গাড়ি চালানো সহ অন্যান্য ফিচারগুলো খুব সহজেই ব্যবহার করা যাবে। মার্সিডিজ এখনও বলেনি এই গাড়ির জন্য কত অর্থ গুনতে হবে, তবে এই বছরের শেষের দিকেই এটি বাজারে আসবে। গাড়িটি ফুল চার্জে একটানা 770 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ব্যবসা বাণিজ্যের সংবাদ তালিকাটা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।